যে কোনো অপরাধে জড়িয়ে পড়লেও কিশোরদের যেন দীর্ঘমেয়াদী অপরাধী বানিয়ে ফেলা না হয় সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের দ্বারা সংগঠিত অপরাধের সংশোধনের উপর বিশেষ জোর দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি জানান, প্রথাগতভাবে যেভাবে অন্য অপরাধীদের হ্যান্ডেল করা হয়, কিশোর গ্যাংদের ক্ষেত্রে একটু বিশেষ দৃষ্টিভঙ্গি দিতে নির্দেশ দেন সরকার প্রধান। স্বরাষ্ট্র এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে এ বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী জানান, কিশোর গ্যাংদের সংশোধনের জন্য যেন সুযোগ রাখা হয়। আইন তো আইনের স্বাভাবিক গতিতে চলবে, কিন্তু এদেরকে যখন আমরা হ্যান্ডেল করব তখন আমরা যেন মনে রাখি যে তাকে যেন আমি আরো অপরাধী না বানাই, তাকে যেন সংশোধন করার মানে একটা পরিবেশ যেন তাকে সে যেন ভালো নাগরিক হিসেবে যেন বেরিয়ে আসতে পারে। যদি জেলে থাকলেও তার যেন সেখান থেকে যেন বেরিয়ে আসতে পারে। বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক পণ্য আমদানির জন্য ব্রাজিলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলে তিনি এমন আহ্বান জানান। প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার নজরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। ব্রাজিল বর্তমানে তৃতীয় পক্ষের মাধ্যমে সীমিত পরিসরে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করে। বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বিদ্যমান বাণিজ্য ভারসাম্য অনেকটাই ব্রাজিলের দিকে ঝুঁকে আছে উল্লেখ করে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য এবং চামড়াজাত পণ্য আমদানি করে দুই দেশের বাণিজ্যে ভারসাম্য আনার আহ্বান জানান। পরে সফররত পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রাজিল ফুটবল দলের একটি জার্সি উপহার দেন। এবারের ঈদের আগেই দীর্ঘ ছুটি থাকায় পর্যায়ক্রমে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। মহাসড়কগুলোতে এখন পর্যন্ত তেমন কোনো যানজট দেখা যায়নি। নির্বিঘ্নে যাত্রা করছেন ঘরমুখী মানুষ। নির্ধারিত সময় স্টেশন ছাড়ছে ট্রেন, বাসেও নেই বাড়তি চাপ। তবে যাত্রী সেবা ও ভাড়া নিয়ে রয়েছে অভিযোগ। গার্মেন্টস ছুটি হওয়ায় আজ থেকে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে। তামজিদ সুমনের রিপোর্ট। বছর দুয়েক আগেও ঈদযাত্রায় ট্রেনের এমন চিত্র দেখা যেত না। যাত্রী ঠাসা টইটুম্বুর থাকত ট্রেন, আর অপেক্ষার প্রহর গুণে তবেই মিলত কাঙ্ক্ষিত ট্রেন। তবে এবছরের চিত্র ছিল বিপরীত। সময় মতো ছাড়ছে ট্রেন, নির্বিঘ্নে রাজধানী ছাড়ছেন নগরবাসী। আমার গন্তব্যস্থান হচ্ছে রংপুর, আর আমি টিকিট পেয়েছি আপনার টিকিট কাউন্টার থেকে স্ট্যান্ডিং এর। মোটামুটি আমি তো দেখতেছি অনেক ভালো। আমার দাদু বাড়িতে যাচ্ছি ঈদের জন্য। বাসে তো একটু বোরই লাগে, ট্রেন তো নিশ্চিন্তে যাওয়া যায় একটু। আশা করছি এই দুদিনে আমাদের যে প্রস্তুতি রয়েছে আমরা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এবং নিরাপদে ট্রেনগুলো চালাতে পারবো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছি এবং এবার যথেষ্ট সবাই সচেষ্ট রয়েছেন। আপনারা জানেন যে আমাদের গেটে 3 পর্যায়ের চেকিং প্রোগ্রাম রয়েছে, যাতে কেউ বিনা টিকিটে প্রবেশ করতে না পারে। গত দু একদিন সড়ক পথেও বেশ স্বস্তিতে বাড়ি ফিরেছেন নগরবাসী। তবে সোমবার পোশাক কারখানাগুলোতে ছুটি দেওয়ার ফলে চাপ বেড়েছে বাসগুলোতে। মহাসড়কে দীর্ঘ লাইন ধরে চাপ বেড়েছে গণপরিবহনে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রায় যানজট না থাকলেও দীর্ঘ সারিতে ধীরে ধীরে চলছে বাস ও ছোট যানবাহন। ঈদের দু একদিন আগে দেশের প্রায় সব মহাসড়কেই চাপ বেড়েছে। রাস্তাঘাটে প্রচুর যানজট, আর আমাদের ভাড়াও বেশি গুনতে হইতেছে। যেখানে আমরা 50 টাকা ভাড়া দিতাম, সে জায়গায় ভাড়া আমরা 150 টাকা করে দিতেছি। ভোর 4টা বাজে আসছি, আসার পরে এই পর্যন্ত গাড়ি ছাড়ছি 2টা। আগে 220 টাকা নিতে, এখন 250 টাকা করে ভাড়া নিচ্ছে। দেরি করে ছাড়ছে সেটা তো একটু হচ্ছেই। 250 টাকা ভাড়া এখন 300 করে নিচ্ছে। এদিকে যাত্রী চাপ বেড়েছে নৌপথে। পরিবারের সাথে ঈদের আনন্দ উদযাপন করতে গ্রামের বাড়ি ফিরছেন নগরবাসী। গত কয়েকদিনের তুলনায় সোমবারের চিত্র ছিল যাত্রী ঠাসা। ছুটি পেয়ে ছুটেছেন সদরঘাটে। পদ্মা সেতু হবার পর নদীপথে কিছুটা যাত্রী কম আসলেও ঈদকে উপলক্ষ করে ফিরে আসে সেই যাত্রী পদচারণার চিরচেনা রূপ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ সড়কে যানবাহন চলাচলের খবর জানতে যাচ্ছি গাজীপুরের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদের সাথে। নাসির, এতদিন তো সড়ক ফাঁকাই ছিল, তো এই মুহূর্তে আপনি যানজট কেমন দেখতে পাচ্ছেন? বাবু,
আমি আছি ঢাকা ময়মনসিংহ সড়কের গাজীপুর চৌরাস্তা এলাকায়। সকাল থেকে এই ঢাকা ময়মনসিংহ সড়কে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক ছিল। দীর্ঘ লাইন দিয়ে যানবাহন চলাচল করলেও যানজটের সৃষ্টি হয়নি। তো বিকালে গাজীপুর সদর এবং শ্রীপুর এলাকার প্রায় কয়েক হাজার গার্মেন্টস একযোগে তারা ছুটি ঘোষণা করে, যার ফলে গার্মেন্টস শ্রমিকরা সকলেই রাস্তায় নেমে আসে এবং তারা যার যার গন্তব্যে যাওয়ার জন্য তারা মহাসড়ক অবস্থান নেয় এবং এই ক্ষেত্রে দীর্ঘ লাইন দিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে এবং যানবাহন স্বল্পতায় শ্রমিকরা দুপুর থেকে রাত পর্যন্ত তারা মহাসড়কে হাজার হাজার শ্রমিককে আমরা অপেক্ষা করতে দেখেছি। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর চন্দ্রা এলাকায় সকাল থেকে দীর্ঘ লাইন দিয়ে যানবাহন চলাচল করছিল। সন্ধ্যার দিকে এই সকল লাইন আরও লম্বা হয় এবং বিশেষ করে ফ্লাইওভারগুলোতে উঠতে যে এবং নামার সময়ে যে সমস্ত যানবাহনগুলো যাত্রী ওঠানামা করাচ্ছে সেই কারণেই যানজটের প্রায় সৃষ্টি হচ্ছে এবং এই যানজটগুলো নিরসন করার জন্য গাজীপুর পুলিশের পাশাপাশি আনসার এবং স্বেচ্ছাসেবক বাহিনী পরিবহন শ্রমিক সমন্বয়ে যে একটা সমন্বিত দল গঠন করা হয়েছিল, তারা মহাসড়কে কাজ করছে এবং তাদের ধারণা আজ রাতের পর থেকেই যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিক হয়ে যাবে। তো রাত্রে গাড়ির চাপ বেশি থাকবে বলে তারা আমাদের জানিয়েছেন। এই ছিল মহাসড়কের অবস্থা। বাবু, গাজীপুর থেকে মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি জানছিলাম। এবার ঈদে ঘরমুখী মানুষের খবর জানতে যাচ্ছি সদরঘাটে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মেজবা হাসান। মেজবা, সদরঘাটের চিত্র আজকে কেমন দেখছেন? বাবু, সদরঘাটের সর্বশেষ অবস্থা যদি বলতে চাই, যাত্রা বেলা বাড়ার সাথে সাথে আসলে কিন্তু যাত্রীর সংখ্যা বাড়ছে। আমরা সকাল থেকে যে চিত্রটা দেখেছিলাম, সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত এখানে প্রায় 45টা লঞ্চ ছেড়ে গেছে, কিন্তু 4টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত এবং রাত বাড়ার সাথে সাথে কিন্তু এই লঞ্চ ছাড়ার সংখ্যাটা বেড়েছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছিলেন যে এখন পর্যন্ত 110 থেকে 15টা লঞ্চ কিন্তু ছেড়ে গিয়েছে এবং আজকে রাতের মধ্যে তারা প্রত্যাশা রাখছেন যে 150 শতাধিক লঞ্চ কিন্তু এখান থেকে ছেড়ে যাবে। আমরা যারা যাত্রী এসছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা যেটি বলছিলেন যে এখান থেকে আসতে, মূলত সদরঘাটে আসতে, ঢাকার মধ্য থেকে আসতে যে কিছুটা যানজটের শিকার হয়েছেন, তারা অনেকটা ভোগান্তি পোহাতে হয়েছে। আমরা যখন এসেছি ঠিক গুলিস্তান 0 পয়েন্ট থেকে একবারে সদরঘাট পর্যন্ত আসতে আমাদের 1.5 ঘন্টারও বেশি সময় লেগে গেছে। ঠিক যাত্রীদেরও কিন্তু একই অভিযোগ আমরা পাচ্ছিলাম। এছাড়া লঞ্চ ঘাটে যারা এসছেন, যারা বরগুনার উদ্দেশ্যে, বরিশালের উদ্দেশ্যে যাবেন এবং যারা বরগুনা যাত্রী যারা আছেন, তারা পর্যাপ্ত লঞ্চ পাচ্ছে না বলে আমাদেরকে অভিযোগ করেছেন। আমরা যদি বাস এবং ট্রেনের যাত্রার কথা বলি, সেখানেও আমরা পরিস্থিতি দেখেছি কিছুটা স্বস্তিতে হলে মানুষ স্বাচ্ছন্দ্যে বাসায় যেতে পেরেছে, গ্রামের উদ্দেশ্যে যেতে পেরেছে। কিন্তু আগামীকাল যেহেতু শেষ কর্মদিবস, আগামীকাল কিন্তু এই ভোগান্তি আরও বাড়ার শঙ্কাও করছেন সবাই। এই ছিল ঈদ যাত্রার সবশেষ। বাবু, জানছিলাম ঈদ যাত্রার খবর। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণকে অরক্ষিত রেখে সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করার কর্মসূচি বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, শুধু গণতন্ত্রকেই হত্যা করেনি বর্তমান সরকার, গণতন্ত্রকামী মানুষকে এখন বেছে বেছে হত্যা করা হচ্ছে। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আকরাম হোসেনের মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে এসব বলেন মির্জা ফখরুল। পুলিশি হেফাজতে আকরামকে নির্মমভাবে হত্যা করা হয়েছে অভিযোগ করে হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান বিএনপি মহাসচিব। বলেন, সারা দেশে যখন দুর্ভিক্ষাবস্থা বিরাজ করছে তখন জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে সরাতে রক্তের হোলি খেলায় মেতে উঠেছে সরকার। অভিযোগ করেন, দেশে আওয়ামী শাসন কায়েমের জন্যই আইনের শাসনকে নির্বাসনে পাঠানো হয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা এখন চরম হুমকির মুখে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দুঃশাসনের অবসান না হওয়া পর্যন্ত জনগণ রাজপথে থাকবে।
মানুষের মনে যখন উৎসবের আমেজ, তখন বিএনপি নেতারা মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতিবাচক মন্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সীমান্ত অরক্ষিত থাকার কোনো প্রশ্নই আসে না। আওয়ামী লীগের নেতৃত্বে এদেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে কাদের বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে বদ্ধপরিকর তার দল। পার্বত্য অঞ্চলে যে ঘটনা ঘটেছে, সরকার সার্বক্ষণিক সুনিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সাথে একীভূত হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক BDBL। আজ সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে রাষ্ট্র পরিচালিত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আফজাল করিম গণমাধ্যমকে বলেন, এই একীভূতকরণের ইতিবাচক ফলাফল আসবে। সম্প্রতি এক্সিম ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংকের একীভূত হওয়ার চুক্তি স্বাক্ষরের পর আলোচনায় আসে আরও কিছু ব্যাংকের নাম। এরই প্রেক্ষিতে বেসরকারি খাতের সিটি ব্যাংকের সাথে বেসিক ব্যাংকের একীভূত হওয়ারও সিদ্ধান্ত হয়েছে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আমাদের সেই ধরনের বড় ধরনের কোনো প্রভাব পড়বে না এবং এটি আমি মনে হয় যে আমাদের ইকোনমি যেভাবে আগাচ্ছে এটি আমাদের অর্থনীতির জন্য ভালো হবে এবং ব্যাংকিং সেক্টরের জন্য ভালো হবে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে ব্যাংকের যে গ্রাহক, যারা ডিপোজিটার্স, যারা আমানতকারী, তাদের জন্য একটি এটা বড় স্বস্তির খবর যে কিছুটা দুর্বলতার যে ব্যাংকটা রয়েছে সেটি একটি ভালো ব্যাংকের সাথে মার্জার হচ্ছে। এটি আমাদের আমানতকারীদের জন্য একটি ভালো সুখবর। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির তথ্য উপাত্ত হাতে আসলে দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আজ সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। বলেন, পত্রিকায় বেনজিরের দুর্নীতির সংবাদ কমিশনের নজরে এসেছে। এখন এসব বিষয়ে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত পেতে হবে, তারপরই আমলে নেয়ার বিষয় আসবে। দুদক কোনো ব্যক্তিকে নিয়ে চিন্তা করে না, যার বিরুদ্ধে অভিযোগ আসবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি গণমাধ্যমে সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতির সংবাদ প্রচার হয়। বোনের জমিতে রিসোর্ট, স্ত্রী ও 2 মেয়ের নামে বিশাল অঙ্কের সম্পত্তিসহ বেনজির আহমেদ শত শত কোটি টাকার মালিক বলে সংবাদে উঠে আসে। যেদিন প্রথম কালের কণ্ঠে প্রকাশিত হয় সেই দিনই দুর্নীতি দমন কমিশনার জহুরুল হক মহোদয় বলেছেন যে দুদকের হাতে যদি তথ্যপত্র আসে তাহলে দুদক অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং সেখানে ব্যানার্জির হোক আর যেই হোক এটা কোনো ম্যাটেরিয়াল না। দুদক এটা কগনিজেন্সে তখনই নিবে পত্রিকার রিপোর্টটা যদি সত্য হয়। সেই সত্য কিনা এটা যাচাই বাছাই করার জন্য সময় সাপেক্ষ ব্যাপার। এটা কারা যাচাই বাছাই করবে? অবশ্যই এটা কমিশনের হাতে যদি কেউ অ্যাপ্লিকেশন দেয় অথবা কমিশন যদি এটা এভিডেন্সগুলি পায়। একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম। 1 ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,17,573 টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন এ দর মঙ্গলবার থেকে সারা দেশে কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 1,12,208 টাকা, 18 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 96,228 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 80,190 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত 6 এপ্রিল স্বর্ণের দাম নির্ধারণ করা হয়, যা 7 এপ্রিল থেকে কার্যকর হয়েছিল। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য সম্প্রসারণের জন্য বাংলাদেশ ব্রাজিলের সাথে কাজ করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বাণিজ্য সম্প্রসারণ বিষয়ে রাজধানীর একটি হোটেলে দেশটির সফররত পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার সাথে বাংলাদেশ ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সহ নেপাল, ভুটান ও ভারতের 7 সিস্টার্সে পণ্য রপ্তানি করতে ব্রাজিল বাংলাদেশে বিনিয়োগ করতে পারে। এ সময় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, 2 দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বাণিজ্য সম্প্রসারণে যে আলোচনা হয়েছে আগামীতে তা কার্যকর করা হবে। এর আগে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া সোমবার সকালে গাজীপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যাল কারখানা পরিদর্শন করেছেন সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। স্কয়ার ফার্মাসিউটিক্যালস ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী প্রতিনিধি দলকে প্রতিষ্ঠান সম্পর্কে অবগত করেন। এছাড়া দুপুরে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গাজীপুরে বেক্সিমকো শিল্প পার্ক পরিদর্শনে গেলে তাকে স্বাগত জানান বেক্সিমকো গ্রুপের উপদেষ্টা সৈয়দ নাভিদ হুসাইন। নকল হেপাটাইটিস বি টিকা, ভিটামিন ডি ইনজেকশন এবং মেনিনজাইটিস টিকা উৎপাদন চক্রের 4 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রায় কোটি টাকার নকল ওষুধ জব্দ করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। রাজধানী ও আশপাশের এলাকা থেকে অপরাধীদের গ্রেপ্তার করা হয়। 10 বছর ধরে ভেজাল ওষুধ বিক্রি করে আসছিল চক্রটি। কোরিয়া, ফ্রান্স সহ নানা বিদেশি কোম্পানির ওষুধ নকল করত তারা। দেশের বিভিন্ন হাসপাতালের সামনে ফার্মেসিগুলোতে এসব সরবরাহ করা হতো বলেও জানান তিনি। দুপুরে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এই চক্রের সাথে জড়িত যখন 4 জনকে গ্রেপ্তার করি, তার নাম আনোয়ার হোসেন অসীম। তারা হলো মিটপুরতে তারা কাঁচামালটা সংগ্রহ করে। আর নন্নবী আছে আরেকজন, সে এই ওষুধগুলিরই মানে লেভেল টিকার, যেটা মানে উপরের স্টিকারটা সংগ্রহ করে। আর ফিনিশিংটা করে হলো মশিউর। এ করে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হাসপাতালগুলির যে সামনে ফার্মেসিগুলি, এই ফার্মেসিগুলির তারা এগুলি সমানে বিক্রি করছে। কাল দুপুরে বসে যে ফাইলটা দিছিল ওটা রেডি হইছে? আসিফ ভাই, আসিফ ভাই, কে কি হইছে? কে দেখা করতে আসছে এসেও ঘুমাচ্ছো? রাধুনী নিবেদিত নাটক ঘুম পাগল। শান্তি নাই, পার্কেও শান্তি নাই। ওটা কি বলো তো? কি আর করব, সারা রাত জেগে চুরি করে এলাকায়। টেবিলে খাবার দিমু কই থেকে? রান্নাই তো করি নাই। চা করব কেমনে? চা পাতা তো শেষ হয়ে গেছে। রচনা চয়ন দেব, পরিচালনা নাজমুল রনি। সাথে বিয়ে করে ফেলবো। আপনি এই বয়সে বিয়ে করতে পারবেন না বলছি, মানে পারবেন না। আসিফ, তুমি আমার সাথে দেখবেন 7ম দিন বাংলাদেশ সময় রাত 9:15 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল 11:15 এনটিভিতে। ইলেকট্রিসিটি চলে যাওয়ার কোনো টাইম পায় না। রাধুনী রেডিমিক্স মুরগির মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না।